এক বছর পূর্ণ হলো গত বছর যেই অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, সেই অভ্যুত্থানের। এখন সাবির মুস্তাফা, আপনি জানেন যে আজকে ডক্টর ইউনূস তার একটি ঘোষণাপত্র দিয়েছে, জুলাই ঘোষণাপত্র নামে, আবার জুলাই সনদও আছে, তো নানান রকম বিষয়। তো আজকে যে ঘোষণাটা দেয়া হলো, এই ঘোষণাটি যদি একটু আমাকে বলতেন যে কি বুঝেছেন এই ঘোষণাপত্র দিয়ে। এই ঘোষণাপত্র নিয়ে শুরু থেকেই একটা বিভ্রান্তি ছিল যে এরকম একটা ঘোষণাপত্রের প্রয়োজন কেন, কারণ গণঅভ্যুত্থান তো বাংলাদেশে প্রথম না, আগে হয়েছে। তো গণ অভ্যুত্থানের পরে সংবিধানে এরকম কোনো ঘোষণাপত্র দেওয়া হয় সেটা হচ্ছে অভ্যুত্থানের আগে ধরুন একটা ঘোষণাপত্র দেওয়া হয় যেখানে অভ্যুত্থানের কারণগুলো ব্যাখ্যা করা হয় এবং অভ্যুত্থান কি করতে যাচ্ছে তার লক্ষ্য দেওয়া হয়। যেমন ধরুন সবচেয়ে বড় অভ্যুত্থান যেটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রাম, সেটা কিন্তু যে ঘোষণাপত্রটা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেটা দেওয়া হয়েছিল এপ্রিলের 10 তারিখ 1971, অর্থাৎ যুদ্ধ যখন সবে শুরু হয়েছে তখনই কিন্তু এই প্রোক্লামেশনটা দেওয়া হয়েছে এবং সেখানে ডিটেলে বলা হয়েছে যে কি প্রসেসের মধ্যে দিয়ে, কি স্টেপস এর পরে বাংলাদেশের মানুষ মনে করলো যে এখন স্বাধীনতা ঘোষণা ছাড়া কোনো রাস্তা নেই। এটা হচ্ছে প্রোক্লামেশন। এটা কিন্তু স্বাধীনতার 1 বছর পরে এই ঘোষণাটা আসেনি। সেম 1990-তে দেখেন যখন তিনটা জোট, বিভিন্ন দলীয় 3টা জোট, তারা একসাথে নেগোশিয়েট করে নভেম্বরের 19 তারিখ একটা প্রোক্লামেশন ঘোষণাপত্র দিল, যেখানে তারা পুরো ব্যাখ্যা করলো যে কেন তারা এরশাদের সরকারের পতন চাচ্ছে এবং পতনটা কিভাবে হবে তার একটা রোড ম্যাপও কিন্তু তারা দিয়ে দিল। এবং এই রোড ম্যাপটা তারা যখন ঘোষণা করলো তাদের ঘোষণাপত্র দিয়ে, তখনই কিন্তু সামরিক বাহিনী এরশাদকে বলে দিল যে তারা আর তার পক্ষে কাজ করতে রাজি না এবং এরশাদ তখন পদত্যাগ করতে বাধ্য হলেন। ওই রোড ম্যাপ অনুযায়ী কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন অস্থায়ী প্রেসিডেন্ট হলেন এন্ড 3 মাসের মধ্যেই কিন্তু একটা সুন্দর নির্বাচন হয়ে গেল। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে আমরা 1 বছর পরে একটা ঘোষণাপত্র পাচ্ছি যার মূল উদ্দেশ্য মনে হয় দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে যে আওয়ামী লীগ দল এবং আওয়ামী লীগের শাসনামলকে প্রধান শত্রু হিসেবে উপস্থাপন করা, প্রধান কি বলবো মানে বিপর্যয় হিসেবে উপস্থাপন করা, এবং যেখানে মনে হচ্ছে যেন এইটা হচ্ছে একটা আওয়ামী লীগের চরম একটা শত্রু পার্টির নির্বাচনী ইশতেহার, একটা বিপ্লবের প্রোক্লামেশন না, একটা মানে একটা জাতি গঠনের কোনো দলিল এটা না, এটা কোনো দলিলই না, এটা মনে হচ্ছে যে একটা দলের ইশতেহার যেখানে আওয়ামী লীগকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং আপনি দেখবেন যে এখানে এই চিহ্নিতকরণের প্রক্রিয়া হিসেবে ইতিহাসের অনেক কিছু জিনিস বাদ গেছে বা কিছু কিছু জিনিস মিসইন্টারপ্রেট করা হয়েছে, ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং সবশেষে গিয়ে বলা হচ্ছে যে এটা নির্বাচনে যে নির্বাচিত সরকার ক্ষমতা আসবে তারা এই প্রোক্লামেশনটাকে সংবিধানের তফসিলে সন্নিবেশিত করবে, এটাই নাকি জনগণের প্রত্যাশা। তো জনগণ সেই প্রত্যাশা কিভাবে ব্যক্ত করলো আমি জানি না, ইউনূস সরকার সেটা জানবে কোথায় কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনগণ তাদের প্রত্যাশা ব্যক্ত করেছে। কিন্তু এগেইন একটা গণঅভ্যুত্থানের একটা প্রোক্লামেশন যেটা শুরুতে দেওয়ার কথা 1 বছর পরে দিচ্ছে, কিন্তু তারপরে সেটা সংবিধানে কেন সন্নিবেশিত করতে হবে সেটা আমার বোধগম্য হচ্ছে না। অনেকেই মনে করছেন যে যেহেতু এই জুলাই অগস্ট আন্দোলনের সময় ব্যাপক সহিংসতা হয়েছে, শত শত লোক মারা গেছে, মানে প্রোটেস্টার বিক্ষোভকারীদের মধ্যে শত শত লোক মারা গেছে, আবার এদিকে ডজনকে ডজন পুলিশও মারা গেছে যাদেরকে চিহ্নিত করে টার্গেট করে হত্যা করা হয়েছে, অনেক সরকারি ভবন ধ্বংস করা হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে। তো মনে হচ্ছে যেন এই যে মানে দুই পক্ষের যে ভায়োলেন্স, তার এক পক্ষ তো বিচার হবে, যে জুলাই আগস্টে যারা মারা গেছেন আন্দোলনকারী তাদের হত্যার জন্য শত শত মামলা দায়ের করা হয়েছে আদালতে। এই নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা নতুন করে গঠন করা হয়েছে, সেখানেও মানবতা বিরোধী অপরাধ হিসেবে অনেক হত্যাকাণ্ড এখানে ঢুকানো হচ্ছে। কিন্তু যে অন্য সাইডে যেই সহিংসতা, যেটার জন্য অনেক আন্দোলনকারী বা আন্দোলনকারীদের নেতৃবৃন্দ দায়ী হয়ে যেতে পারেন, হয়তো তাদেরকে এক ধরনের দায় মুক্তি দেওয়ার জন্য এই প্রোক্লামেশনটা একটা দলিল হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যেটা সংবিধানে থাকবে, অর্থাৎ এই বিপ্লবের সাথে জড়িত কাউকে কোনো কর্মকাণ্ডের জন্য যেন বিচারের মুখোমুখি না হতে হয়। এটাই আমার মনে হয় উদ্দেশ্য, এই দুটো। জি, আরিফ জেবতিক, আপনার কি এরকম মনে হয় কি যে এটা একটা ইন্ডোমনিটি কিনা, মানে এটা কোনো ঘোষণাপত্র না, যেটা সাবির মুস্তাফা যেমনটি বলছিলেন? এটা কিছু না, এটা একটা গেট টুগেদার। 1 বছর হয়েছে, অনেক খাইলাম দাইলাম, এখন একটা গেট টুগেদার করে সংসদে বৃষ্টির সময়
এটার মধ্যে আপনি কি ইনডেমনিটি পাইলেন আমি জানি না, আমি কোনো ইনডেমনিটি পাইলাম। এর আগে কর্নেল ফারুক রশিদ যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তাদেরকে যে ইনডেমনিটি দেওয়া হয়েছিল একদম সংবিধানের ভিতরে টাইট করে দেওয়া হয়েছিল। এরও আগে আপনি যখন এই ৭১ সালে সকল রাজাকার আল বদর আল শামসকে পাকিস্তানি সেনাবাহিনী ইনডেমনিটি দিয়েছিল, যা ইচ্ছা করো। এইসব ইনডেমনিটি এগুলো কাগজে লেখা, আপনি লিখে রাখেন, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে আমি কখনো ভাবি না। একটা জিনিস হচ্ছে গিয়ে ওই ভালো হচ্ছে একটা দিন ছুটির মধ্য দিয়ে জুলাইকে আজকে আমি যেভাবে দেখছি যে জুলাইকে পরাজিত করেছে। কিভাবে পরাজিত করেছে দেখেন, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা পারলে মানে কোনো কিছু থেকে লোকটাকে আনতে বাকি রাখেন, এবং ট্রেন দিয়েছে। আমি শুনলাম কোথায় যেন 2000 লোক আসার ট্রেন দিয়েছে, 300 জন লোক আসছে। যাই হোক, ফ্রি ঢাকাতে আসলে বেড়ায় যাবে, অসুবিধা নাই। এরপরে ধরেন ব্যাংক গুলোকে নোটিশ দেওয়া হয়েছে। আমি ফেসবুকে দেখলাম, কনফার্ম করতে পারবো না, যে চট্টগ্রামে নাকি মেডিকেল কলেজে বলা হচ্ছে যে সব ডাক্তারকে গিয়ে মিছিল করতে হবে। জুলাইটা কি ছিল? জুলাইতে যদি আমি দুটো পার্ট ধরি, মানে একদম সাধারণ মানুষের বিক্ষোভ ক্ষুব্ধতার যে জায়গাটা থাকে, সেই জায়গাটা ছিল যে এই কোন ধরনের জোর জবরদস্তি কারোর উপর করা যাবে না, তাই না? তো এখন আপনি কি করছেন? আপনি বলছেন যে সব নোটিশ, সরকারি নোটিশ গুলো আপনি পাবেন ফেসবুকে, হাজিরা খাতা স্বাক্ষর দিয়ে উপস্থিত হইতে হবে, আইডি কার্ড নিয়ে ছবি তুলে উপস্থিত হইতে হবে, এবং মানে করতে করতে শপিং মল বন্ধ, সিনেমা হল বন্ধ করে দিয়ে আপনি লোক জড়ো করছেন। পুরো জুলাইয়ের স্পিরিটটা আপনি এখানে মেরে দিচ্ছেন। গত বছর এই সময় জুলাইতে তো স্কুল কলেজ বন্ধ করে কাউকে নোটিশ দিয়ে আইডি কার্ড নিয়ে আসতে বলা লাগে না। এখন কেন লাগছে? কারণ মানুষ আর এটার পিছনে নাই, মানুষ এই দান্দাবাজিটা বুঝে গেছে, যার কারণে আপনি জুলাই ঘোষণা কি দিয়েছেন না দিয়েছেন, আমি অন্তত পক্ষে ফেসবুকে আমার সাথে প্রায় 1.5 লক্ষের উপরে মানুষ আছেন সম্পৃক্ত যুক্ত। আমি কারো কাছ থেকে মহা কোনো উৎসাহ উদ্দীপনা এটার মধ্যে পাই নাই। তার চেয়ে বরঞ্চ আমি শিবিরকে ধন্যবাদ দেই, তারা তাদের রাজাকার পূর্বপুরুষদের ছবি টবি টাঙ্গিয়ে একটা নাটক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওইটা নিয়ে লোকজন একটু বেশি ক্ষুব্ধ হচ্ছে আমার কাছে। জি, দুজনে বলছেন যে এটি কিছুই নয়, এটির কোনো আসলে তাৎপর্যই নাই। তো এটার জন্য তাহলে এত আয়োজন কেন হলো সাবির মুস্তাফা? আয়োজন তো হলো কারণ যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, ছাত্র নেতারা, তারা এটা দাবি করেছিলেন, তারা এটা গত বছরই দাবি করেছিলেন। ইনফ্যাক্ট তারা আশা করছিলেন যে ডিসেম্বরের আগেই এই ঘোষণাপত্র দেওয়া হবে, কারণ তারা মনে করছেন যে এই ঘোষণাপত্র দিলে এটা যে তাদের একটা বিপ্লব, সেটার একটা মানে একটা স্বীকৃতি পাবে। তো কিভাবে একটা প্রোক্লামেশন এটা হয়তো একটা দলিলে পরিণত হবে আমি জানি না, সেটা প্রক্রিয়াটি। সেজন্য এই কথাটা তখন আসলো যেটা সংবিধানে ইনক্লুড করতে হবে। কিন্তু আরিফ জাতিক যেটা স্মরণ করিয়ে দিলেন সবাইকে, যে ওই খন্দকার মুশতাকের জারি করা ইনডেমনিটি অর্ডিন্যান্স, যেটা ফারুক, ডালিম এদের সবাইকে ইনডেমনিফাই করেছিল, সেটা তাদের পরবর্তীতে জিয়াউর রহমান ওই ইনডেমনিটি অর্ডিন্যান্স তার ৫ম সংশোধনীতে অন্তর্ভুক্ত করে সংবিধানের পার্ট করে দিয়েছিলেন। কিন্তু 1996 সালে এসে দেখা গেল যে ওটা আসলে কিছুই না, মানে এটা কোন ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করার আগেই তাদের ধরপাকড় বিচারিক প্রক্রিয়া শুরু করা গিয়েছিল। সো এখানেও এটা কি হবে জানি না, কিন্তু আমার মনে হয় যে তারা হয়তো, এটা হতে পারে আমি জানি না, আমি কাউকে ছোট করে দেখতে চাই না, কিন্তু হয়তো তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম। এটা তো এমন না যে 1990 সালে যেরকম আন্দোলনের পেছনে বিএনপি, আওয়ামী লীগ এদের বামপন্থী মানে রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী এদের মানে অভিজ্ঞ নেতা নেত্রী ছিলেন ছাত্র নেতাদেরকে উপদেশ দেওয়ার জন্য এবং গাইড করার জন্য এবং পথ দেখানোর জন্য। এখন কিন্তু এদের তো সেরকম ছিলেন না। এখন হতে পারে যেটা অভিজ্ঞতার অভাবে এটা করছেন, এবং ইউনূস সাহেব মনে করছেন যে ছাত্ররা যাই বলবে সেটা তাকে তাই করতে হবে, কারণ তিনি সেই প্রতিজ্ঞা করেই প্যারিস থেকে এসে বাংলাদেশে ল্যান্ড করে ক্ষমতা নিয়েছেন এবং বলেছেন যে তারাই আমার নিয়োগকর্তা, তারা যখন বলবে তখনই চলে যাব, যতদিন চাইবে ততদিন থাকবো, যা বলবে তাই করব। এবং তারা সেটাই হয়ে আসছে। তারা যখনই বলছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করো, ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে। যে বলছে 3 দিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। তো এটা এক ধরনের খেলা, যে এরা যেটাই চাইবে, যে কারণেই চাক, এটা ইউনূস সরকার মেনে নিয়েছে। এবং অন্যান্য রাজনৈতিক দলও আচ্ছা ঠিক আছে, তারা বলছে আচ্ছা ঠিক আছে হোক, মেনে নিই, ইলেকশনটা ঠিক মতো হয়ে যাক। কারণ তাদের সবার মাথায় ওই একটা দুশ্চিন্তা যে কিছু গন্ডগোল লাগলে ইলেকশনটা
মার খেয়ে যেতে পারে। তো আমার মনে হয় এটা হতে পারে যে তাদের রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে তারা মনে করছে এরকম কিছু হলে একটা বিশাল কিছু তারা পেয়ে যাবে। কিন্তু নির্বাচনের ঘোষণাও আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ আজকে প্রধান উপদেষ্টা দিয়েছেন সেখানে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, যদিও তারিখ তিনি বলেননি। কিন্তু আরিফ জাতিক, আপনি দেখেন এই জুলাই, এই যে ঘোষণাপত্র যেটি দেওয়া হলো জুলাই ঘোষণাপত্র নামে, এখানে জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে সবগুলোকে এক ধরনের রাজনৈতিক এবং আইনি ভাবে বলা যেতে পারে, দুই দিক থেকে যুক্তিসঙ্গত এবং বৈধভাবে আন্তর্জাতিকভাবে বলা যেতে পারে যে স্বীকৃত বলে উল্লেখ করা হয়েছে। আপনি যদি পুরো জিনিসটা দেখেন এবং এটিকে যদি সংবিধানে তফসিলভুক্ত করা হয় তাতে কি, মানে আপনি বলেছেন অলরেডি, কিন্তু তারপর তাতে কি সবকিছু দায়মুক্ত হয়ে যাবে? শুনুন, বাংলাদেশের সংবিধান হচ্ছে গরিবের ভাবে। প্রত্যেক সরকার আসার পরে প্রথমে একটু সংবিধানটা ছিঁড়ে, এইবার যেটা হয়েছিল ডক্টর ইউনূসের একটা শখ হয়েছিল যে সবাই ছিঁড়ে কাটে, তা আমি আর ছিঁড়বো না, আমি পুরো জিনিস ফালা দিয়ে নতুন করে লিখব। তো নতুন করে লেখার জন্য প্রথমে স্বাধীন মালিককে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং স্বাধীন মালিক যেহেতু বুদ্ধিমান মানুষ, উনি একটা ইঙ্গিত দিয়েছে যে সরি মাফ করবেন, এই সংবিধান আসলে ছুড়ে ফেলে দেওয়ার মতো না, ইটস সো ব্যালেন্স একটা সংবিধান, আপনি পারবেন না। তো স্বাধীন মালিক খেলা থেকে আউট, নিয়ে আসা হয়েছে আলী রিয়াজকে। তো আলী রিয়াজ হচ্ছে খুব জ্ঞানী লোক, তো ইংরেজিতে লিখতে পারে। তো উনি এসে অনেকক্ষণ যুদ্ধ কুস্তি টুস্তি করে এখন যা বোঝা যাচ্ছে যে এটা উনিও বুঝছে যে আসলে ফেলে দেওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ এটা আমাদের পূর্বপুরুষরা এমন ভাবে লিখেছেন, মানে আপনি কিছু করার নাই। তো আপাতত কি করবে, কাটা ছিঁড়া করতে হবে, কারণ প্রত্যেক সরকার এসে একবার করে কাটে। তোর কাটার জন্য পৃষ্ঠা খুঁজে কাটারও বেশি কিছু পাওয়া যাচ্ছে না, তো ঠিক আছে 2-4 পাতা স্টিকার দিয়ে লাগায় দাও, এইটা হচ্ছে তাই। তো এটা আর কিছু না, সংবিধান বেচার আর কিছু করার নাই। আবার নতুন সরকার আসবে, আবার কিছুক্ষণ কাটবে, এইটা ওর মধ্যে দিয়ে যাবে। এটা আমি মানে খুব গুরুত্ব দিয়ে দেখছি। এবার হবে আমি আপনাকে বলি, এই যে প্রোক্লামেশনের 2টা পেজ আছে, হ্যাঁ, ধরেন তর্কের খাতিরে ধরলাম, কথার কথা কালকে আওয়ামী লীগ পাওয়ারে আসলো, বা আওয়ামী লীগের যে তার মানে তার গ্রুপ থেকে পাওয়ার আসলো, তারা এসে সংবিধানে কি লিখবে? 2024 সালে ষড়যন্ত্র করিয়া মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে সাধারণ জনগণকে হত্যা করিয়া আমেরিকা বলবে না, আমেরিকার সবাই ডরায়, ওই বৈদেশিক শক্তির সহায়তায় ডক্টর ইউনূস এবং পাকিস্তানি রাজাকার গোষ্ঠী ক্ষমতা দখল করিয়াছিল। আমরা বাঙালি জনগণ স্বাধীন নির্বাচনের মাধ্যমে আসবো, মারামারি করে আসবো, মাধ্যমে তাহাদেরকে উৎখাত করিলাম এবং তাহাদের কল্লা কাটিয়ে ফেলিব বলে সিদ্ধান্ত নিলাম, সংবিধানে লাগাই দিলাম, কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণ এমপি আছে। তো কি হলো? সুতরাং এই জিনিসগুলো হচ্ছে কি, ওই শেষ পর্যন্ত যার হাতে বন্দুকের নল আছে, এখন ডক্টর ইউনূসের হাতে বন্দুকের নল আছে, উনি ওনার মতো সংবিধান লিখবেন। এর আগে আমরা দেখেছি প্রত্যেকবারই যেই আসছেন যার হাতে বন্দুক থাকে তিনি তার মতো করে লিখতে পারেন। এটাকে আসলে খুব মানে মহা আলোচনায় আনার মতো কিছু না, বাস্তবতাকে মানতে হবে। এই মুহূর্তে ডক্টর ইউনূসের হাতে ক্ষমতা, উনি যেভাবে ইচ্ছে সেভাবে এটাকে করতে পারবেন। আমি এখানে একটা কথা বলি, যেহেতু এখানে সংবিধান নিয়ে কথা হচ্ছে, যে আপনি যদি এই ইশতেহার প্রোক্লামেশনটা দেখেন, তার 3 নম্বরে কি আছে? 3 নম্বরে লেখা হয়েছে যে যেহেতু, আমি এটা পড়ছি এর থেকে, যেহেতু স্বাধীন বাংলাদেশে 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল। অর্থাৎ আওয়ামী লীগের ব্যর্থতা তারা সংবিধানের উপর চাপিয়ে দিচ্ছে, কিন্তু যে ওটার প্রণয়ন পদ্ধতিতে ত্রুটি ছিল, উইচ ইজ টোটালি, এটা একেবারেই মিথ্যা কথা। তারপরে কাঠামোগত দুর্বলতা, তো স্বাধীন মালিক যেটা বলেছে এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড সংবিধান, তো কিসের কাঠামোগত দুর্বলতা? অপপ্রয়োগ, হ্যাঁ আপনি বলতে পারেন যেটা অপপ্রয়োগ হয়েছে, অপপ্রয়োগ না, এটা যেটা করা হয়েছে সেটা সংশোধনী করে এটাকে দুর্বল করা হয়েছে। সো এটা কিন্তু শুরুতেই এই সংবিধানটাকে পচিয়ে দিচ্ছে, এবং তারা যে সংবিধানটাকে নাড়াচাড়া করছে সেটাকে জাস্টিফাই করার জন্য এইসব বেসিক্যালি মিথ্যা কথা অ্যাড করা হয়েছে এখানে। তো এখন আপনি 17 নম্বরটা যদি পড়েন একটু সাবির ভাই, 17 নম্বর পয়েন্টে যে কথাগুলি বলছে যে এই সংবিধানে, মানে 17 নম্বর যেটি, সামরিক বাহিনীকে তারা দায় মুক্তি দিয়েছে এবং ফলে একমাত্র আওয়ামী লীগ এবং পুলিশের মতো আইন শৃঙ্খলা বাহিনীকে বিচারের মুখোমুখি হতে হবে। আপনি যদি দেখেন, এমনকি তাদের কেউ যদি হতাহত হয় তাদেরও বিচার করা যাবে না। এটি কি ডক্টর ইউনূস সামরিক সরকার এবং সামরিক বাহিনীর সমঝোতার ফলাফল কিনা? আপনি 17 নম্বর পয়েন্টে একটু যদি দেখেন। 17 নম্বর পয়েন্টে তো এটা বলা হচ্ছে না।
17 নম্বরে আপনার সামরিক বাহিনীকে দায়মুক্ত দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা পুলিশ এবং আওয়ামী লীগ বাদে আর সব পক্ষকে এখানে দায়মুক্তি দেওয়া হয়েছে। দায়মুক্তি মানে কি বলছে? আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে, রাইট? তার মানে কি সামরিক বাহিনী কিন্তু তাইলে এই আন্দোলনকে সমর্থন দিয়েছে, রাইট? এটা ঘোষণা করলেন, সেটাই তারা বলছে। এখন এই প্রোক্লামেশন বলা হচ্ছে যে সামরিক বাহিনী চূড়ান্ত পর্যায়ে, শুরুতে বলেনি, চূড়ান্ত পর্যায়ে সামরিক, এবং মানে বলছে সামরিক বাহিনীর সদস্যগণ। এখানে কিন্তু একটু ক্যাভিয়েট রাখছে, যেটা সদস্যগণ। আমি বলছি না যে সামরিক বাহিনীর নেতৃবৃন্দ, বা এখানে কিন্তু ওয়াকারুজ্জামানকে দেওয়া হচ্ছে না, দায়মুক্তি দেওয়া হচ্ছে না, সদস্যগণকে বলা হচ্ছে যে তারা আন্দোলনকে সমর্থন করেছিল। তা হ্যাঁ, সামরিক বাহিনী এখন ব্যাপার হয়ে গেছে, বাংলাদেশের সামরিক বাহিনী সবসময় দায়মুক্তি পায়। আপনার অপারেশন ক্লিন হার্টের কথা নিশ্চয়ই মনে আছে 2003 সালে। তখন তো ক্লিন হার্টে নামার আগেই তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। যে ওই অপারেশন, আমি একটা ছোট্ট কমেন্ট করে ফেলি, ভুলে যাবো ভাই। আপনি দেখবেন বাংলাদেশে অনেক পেশার লোকজন আছে, কিন্তু বলা হয় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। মানে কেন আমাদের দেশপ্রেমিক রিক্সাওয়ালা না? মানে কিভাবে বুঝলাম যে রিক্সাওয়ালা পেশা যিনি আছেন উনি দেশপ্রেমিক না? কেন আমার দেশপ্রেমিক গার্মেন্টস শ্রমিক বৃন্দ না? কেন আমার দেশপ্রেমিক সাংবাদিক না, বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন না, পুলিশের ওসি না, রেস্টুরেন্টের একটা কর্মচারী না? কিন্তু সবাই আমরা নন দেশপ্রেমিক প্রফেশন। ওনাদেরকে বলা হয় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী, কিন্তু এটাকে বলা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী। এটা আবার দেশপ্রেমিক বিমান বাহিনী বলা হয় না, ঠিক আছে? ওই নৌবাহিনী না, শুধুমাত্র সেনাবাহিনী। তো এই সেনাবাহিনী কতিপয় সদস্যকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করার মানে পূর্ব নিহিত কার্যকারণটি কি? এটা কারে জিজ্ঞাসা? সাবির ভাইরে জিজ্ঞাসা ভদ্র জবাব পাবেন। সাবির ভাই বলুক আগে, সাবির ভাই বলুন। আমি তাকাচ্ছি প্রশ্নটা ঠিক না। কারণ তো আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, কেউ তো আসলে সামরিক বাহিনীকে কোনো কুকাজের জন্য দায়ী করতে চায় না। কারণ আপনি যাই করেন না কেন, আপনি যদি একেবারেই ওই ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লব বা কিউবান বিপ্লবের মতো না হয় অবস্থা, এই সেনাবাহিনী আপনার প্রয়োজন। এই সেনাবাহিনী আপনার দেশকে স্থিতিশীলতা দিবে। এই সেনাবাহিনী এই প্রয়োজনে ট্রাফিক, আওয়ামী লীগ আমাদের তারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও করেছে। এখন তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের চেয়ে বেশি দৌড়াদৌড়ি করে, লাঠি নিয়ে পিটাপিটি করে। কাজে এই সেনাবাহিনীকে আপনার প্রয়োজন। এবং শুধু যেটা এনশিওর মানে করা দরকার যে সেনাবাহিনী যেন রাজনীতি থেকে দূরে থাকে, এবং রাজনীতিকরা তাদের প্রয়োজনে সেনাবাহিনীকে নিয়োজিত করবে। আমি বলবো সেনাপ্রধানের ভাষায় যদি আপনাকে বলি যে রাজনীতি তো তারা রাজনীতির উপর পড়ে না, রাজনীতি গিয়ে তাদের উপর পড়ে আর কি। হ্যাঁ, বাংলাদেশে এটা একটা আছে, যেরকম বিদেশিদের, আমি বিরোধী দলে থাকলে আমি দৌড়াই বিদেশি এমবাসিতে কমপ্লেন করার জন্য, আবার ক্ষমতা থাকলে বলি যে এই দেখো এরা সব কি কাজ করছে। সো আমি বলবো যে বাংলাদেশের সামরিক বাহিনী এখন পাকিস্তানের চেয়ে বেটার অবস্থায় আছে, যে তারা একেবারে সরাসরি সরকার পরিচালনায় নিয়োজিত না, যেটা পাকিস্তানের সামরিক বাহিনী এখনো আছে। এবং সবাই জানে যে ডোনাল্ড ট্রাম্প যখন পাকিস্তানের আর্মি চিফকে হোয়াইট হাউসে ইনভাইট করে লাঞ্চ খাওয়ালেন, তিনি সেটা কেন করলেন? তার তো করার কথা না, তার তো মিট করার কথা প্রাক্তনের প্রাইম মিনিস্টারকে বা প্রেসিডেন্টকে, কিন্তু তিনি এটা করলেন কারণ তিনি জানেন যে আসল ক্ষমতা কার হাতে। তো বাংলাদেশের তো সেটা না, বাংলাদেশে কখনোই আসল ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা সেনাবাহিনীর হাতে থাকে না। এবং সেজন্যই রাজনীতিকরা আমার মনে হয় তারা চেষ্টা করেন যাতে সেনাবাহিনীকে কোনো কাজে ইমপ্লিকেট যাতে না হয়। আপনি দেখেন বিডিআর বিদ্রোহে ৭৮ জন সেনা অফিসার নিহত হলেন। ৫৮ জন, আচ্ছা, অনেক বিডিআর জওয়ানকে গ্রেফতার করা হলো। ৫৭ আচ্ছা, যাই হোক ৫০-এর উপরে। এবং ওই যে সেনাবাহিনীর হেফাজতে ৩০ জনের মতো বিডিআর জওয়ান কিন্তু হেফাজতে মারা যায়। আজ পর্যন্ত কিন্তু ওটা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, কারণ তারা ধরে নিয়েছে যে সেনাবাহিনী এক ধরনের প্রতিশোধ নিয়েছে। ওখানে হতে পারে, কিন্তু কোনো সরকারই কিন্তু সেটা ঘাটাবে না। কিন্তু এই ধরুন বর্তমান সরকার ধরুন তারা এসছে যে এখানে কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা সেটা দেখার জন্য, কারণ তাদের এজেন্ডা অনুযায়ী তারা কাজ করছে। কিন্তু সেনাবাহিনীকে হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য দায়ী করা কোনো সরকারের এজেন্ডায়, কোনো রাজনৈতিক দলের এজেন্ডায় নাই। এটা শুধুমাত্র কিছু হিউম্যান রাইটস অর্গানাইজেশনের এজেন্ডায় থাকে, এবং তারা খুব এটা নিয়ে বেশি ঘাটান না। তো আরিফ জেপ্তিক, আপনার কি মনে হয় এই ঘোষণাপত্র অনুযায়ী বিএনপি যদি পরবর্তীতে ক্ষমতায় আসে, তারা যদি
যেহেতু ডক্টর ইউনূস অনেকবার যেহেতু এবং সেহেতু বলেছেন, সো যেহেতু এটি ঘোষণা করা হয়েছে এবং এই 17 নম্বর ধারা এখানে সংযুক্ত করে সামরিক বাহিনী সহ সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে, শুধুমাত্র আওয়ামী লীগ এবং পুলিশকে বিচারের আওতায় আনতে হবে এরকম একটি ঘোষণা রয়েছে। ফলে পরবর্তীতে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, তারা যদি এটিকে সংবিধানে সংযুক্ত করে, সেক্ষেত্রে তারা পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগের বিচার করবে কিনা? আওয়ামী লীগের বিচার তো করবে, সেটা তো ভিন্ন কথা। পুলিশের বিচার ওইভাবে হবে না, কারণ পুলিশের আসলে সুপ্রিম কমান্ডার যারা ছিল তাদের কাউকেই আসলে ওইভাবে ধরা যায় না। আমাদের যে একটা ছিল না, ভাতের হোটেল দিয়ে বসেছেন হারুন সাহেব এবং আরো যারা ছিল ধরা যায় না। আইজিপি কে তো ধরেছে, আইজিপি কে ধরেছে, হ্যাঁ, কিন্তু এর নিচের লেভেলে ধরা যায় না। আইজিপি কে ধরেছে কারণ একেবারেই তো 1-to-1 শত্রুতা। তো এর বাইরে খুব বেশি পুলিশের করা যাবে না, কারণ যদি পুলিশ নিয়ে ঘাটাঘাটি করে ব্যাপক পুলিশ হত্যা হয়েছে 4 আগস্ট থেকে, এইগুলো তখন সামনে আসবে এবং তখন একটা সিভিল প্রশাসন অস্থিরতা তৈরি হবে, মানুষের মধ্যে বিচার। এখন কিন্তু জিনিসটা ধামাচাপা, এখন সরকারের হিসাবে বোধহয় 100-র নিচে পুলিশের নাম বলা হয়, তখন এই জিনিসগুলো 40 জন বলা হয়েছে, 40 জন এরকম কতজন দেখলাম, তখন এগুলো কিন্তু ঘাটাঘাটি শুরু হয়ে যাবে। এবং এই ঘাটাঘাটি নেক্সট গভর্নমেন্ট যারাই আসবে তারা এটা মানে যদি না তারা ডক্টর ইউনূসকে ফাঁসাতে চায়, হুইচ আমার কাছে মনে হয় না বিএনপি করার কোনো ইচ্ছা আছে তাদের, সেই ক্ষেত্রে এটা নিয়ে ঘাটাবে না, পুলিশকে ওইভাবে ধরবে না। বাট পলিটিক্যাল যে জিনিসটা হবে, পলিটিক্যালি এখন ডক্টর ইউনূস মোটামুটি বাংলাদেশের জামাত শিবিরের বাইরে এবং বিএনপির বাইরে সবার নামে মামলা দিয়ে রেখে যাবে। তো ওই মামলাগুলো দিয়ে ওনার মানে সুদান আসবে। ধরেন 200-300-400 সাংবাদিকের নামে মামলা আছে, যে সাংবাদিককে হঠাৎ করে মনে হবে যে ওরা একটু নাড়া দেয়, তখন ওরে ধরে বলবো আমরা তো কিছু জানি না, কেয়ারটেকার গভর্নমেন্ট করে গেছে। এর বাইরে আওয়ামী লীগের মামলাগুলো তারা চালাবে এবং এটা সংবিধানে নিয়েও আসবে বিএনপি। কারণ বিএনপি ওই যে একটু আগে সাবির ভাই বললেন যে খন্দকার মুশতাকের এইটাকে কিন্তু বিএনপি, খন্দকার মুশতাক তো বিএনপির লোক ছিল না, কিন্তু এটা বিএনপির সাথে সাথে এন্ডোর্স করে সংবিধান নিয়ে এসেছে। এইটাও আনবে, কারণ আজকে তারা প্রতিক্রিয়া দেখিয়েছে যে তারা সন্তুষ্ট, ঘোষণাপত্রে সন্তুষ্ট নয়, ভাষণে সন্তুষ্ট। সুতরাং এটা তাদের এন্ডোর্সমেন্ট ছাড়া এত বড় ঘোষণা ডক্টর ইউনূস দেওয়ার কথা না। এখন সাবির ভাই, ধরেন এই প্রশ্নটি করাটা কতখানি সঙ্গত, তবু আমি প্রশ্নটি করতে চাই। সেটি হচ্ছে, ধরেন যে পরিভাবে, যে নির্মমভাবে পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে, আমি যদি ঘোষণাপত্রের দিকে তাকাই, তাহলে এই ঘোষণাপত্র অনুযায়ী যে সেনাবাহিনী চূড়ান্ত পর্বে এসে তাদেরকে এই আন্দোলনকে সমর্থন দিয়েছে, রাইট? তো সেই সমর্থনের কারণে সেনাবাহিনীকে আমরা নিষ্ক্রিয় অবস্থায় দেখেছি, তাই তো? ঠিক এই কারণেই এত পুলিশকে হত্যা করা সম্ভব হয়েছে? না, আমি বলবো যে পুলিশকে, সেনাবাহিনীর নিষ্ক্রিয়তার কারণে যে পুলিশকে হত্যা করা সম্ভব হয়েছে তা না। খালি একটা জায়গায় আপনি হয়তো যে বিবিসির যে ডকুমেন্টারি, যেটা নিয়ে আপনি একটা অনুষ্ঠান করেছিলেন, সেই ডকুমেন্টারিতে মূলত যাত্রাবাড়ি পুলিশ স্টেশনের ঘটনা দেখানো হয়েছিল এবং সেখানে একটা ক্লেম করা হয়েছিল যে যাত্রাবাড়ি পুলিশ স্টেশনের সামনে সেনাবাহিনীর সদস্যরা ছিলেন, একটা কর্ডন করেছিলেন জনতা এবং পুলিশের মাঝখানে। তো হুট করে কোনো কারণ ছাড়া বা কোনো কারণ না জানিয়ে পুলিশ, আর্মি সেখান থেকে চলে যায় এবং এই চলে যাওয়ার কারণ বিবিসি জানতে চেয়েছিল আর্মি হেডকোয়ার্টারে, কিন্তু কোনো উত্তর পায়নি। সো এটা একটা রহস্য রয়ে গেল, কেন তারা চলে গেল। ওই চলে যাওয়ার পরই কিন্তু এই আন্দোলনকারীরা অ্যাটাক করে এবং এই অ্যাটাকে 6 জন মারা যেত, ওই একটা ঘটনা। কিন্তু পুলিশ একটু সরি, আমি ইন্টারাপ্ট করছি, আপনি শুধু যাত্রাবাড়িটা আমরা একটু একটু করে জানতে পারছি, তাই না? একটু একটু করে বলছি এই কারণে, ওই সময়টিতে পুরো বাংলাদেশে যা ঘটে গেছে তার আমরা আসলে 80% এখনো জানি না, আমরা হয়তো 20% জানি। হ্যাঁ, তো এটা শুধুমাত্র যাত্রাবাড়িতে হয়েছে তা কিন্তু নয়। আপনি সিরাজগঞ্জের ঘটনা দেখেন, আপনি অন্যান্য জায়গার ঘটনা দেখেন, এবং পরবর্তীতে যখন 32 নম্বর ভাঙা হয়, এটা তো আমরা লাইভে দেখেছি, সেনাবাহিনী আস্তে করে চলে যাচ্ছে, রাইট? যেগুলির কোনো উত্তর নাই, শুধুমাত্র যাত্রাবাড়িটা বললে আমার মনে হয় 32 নম্বরের উত্তর আছে, সিম্পল। সেটা হচ্ছে যে তারা সরকারের নির্দেশ পেয়েছে কিছু না করার জন্য। এক্স্যাক্টলি। তো তখন সেনাবাহিনীকে কে নির্দেশ দিয়েছিল? ভলকার তুর্ক? না, দেখেন, আর্মির যে সমস্যাটা সেটা হচ্ছে যে তারা কোনোভাবেই রাস্তায় মানে বিক্ষোভ দমন করার জন্য গুলি করতে রাজি না ছিল না। গোপালগঞ্জে গিয়ে সেই সিনারিও চেঞ্জ হয়ে গেল, তখন হয়ে গেল যে লোকজনের যান বাঁচাতে তাদেরকে গুলি করতে হলো, লিথাল ফায়ার, যেটা 5 জন মারা গেল।
এবং এটা তারা দুবার ব্যাখ্যা করেছে, তাদেরকে এটা ব্যাখ্যা করতে হচ্ছে। কিন্তু এটা হতে পারে যে সারা দুনিয়া তাদের দিকে তাকিয়েছিল এই অগস্ট মাসে গত বছর, যে সেনাবাহিনী কি করে, কারণ ছাত্র জনতা চাচ্ছে শেখ হাসিনাকে পাওয়ার থেকে নামাতে। এখানে সেনাবাহিনী যদি একটা হত্যাযজ্ঞ চালায়, কারণ ওই সংখ্যক জনতাকে আটকাতে হলে একটা হত্যাযজ্ঞ হয়ে যেত, তখন সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞের দায় নিবে কেন? আমি যদি ওয়াকারুজ্জামানের জায়গায় থাকতাম, আমি তো বলতাম যে নো, আমি এই দায়িত্ব নিতে চাই না, এটা একটা রাজনৈতিক সমস্যা, আপনার এখন প্রস্থানের সময় হয়ে গেছে, আপনি যান ভাই, আপনাকে নিরাপত্তা আমি দিব, বাট দ্যাটস ইট, ওইটুকুই। সো ওই দিক থেকে আমি বলবো যে সেনাবাহিনী যদি নিষ্ক্রিয় থেকেছিল তার নিজের স্বার্থে, এবং আমার মনে হয় দেশের সার্বিক স্বার্থেই সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল, কারণ তখন সেনাবাহিনী সক্রিয় হলে অনেক অনেক বেশি লোক মারা যেত, এবং এটা কারোর জন্যই সুখকর হতো না। না, এমনও তো হতে পারতো, মানে আমরা কিসের বেসিসে বলছি যে অনেক অনেক লোক মারা যেত? আমাদের অভিজ্ঞতায় আমরা দেখি, আমার চেয়ে আপনার অভিজ্ঞতা আরো বেশি সাবির ভাই, সেনাবাহিনী যখন সক্রিয় থাকে তখন মানুষ ভয়, এটা একটা সেন্স অফ কি বলবো, এটা একটা পারসেপশন, আর মানে ল অ্যান্ড অর্ডার তো একটা সেন্স অফ পারসেপশন, রাইট? তো সেই দিক থেকে সেনাবাহিনী মাঠে সক্রিয় আছে, শুধুমাত্র এই সেন্সটুকুই তো মানুষকে নিবৃত করতো মারাত্মক ঘটনা ঘটাতে। সো আমরা কেন মনে করছি যে আরো বেশি হতাহতের ঘটনা ঘটতো? বিকজ যদি সেনাবাহিনীকে গুলি করতে হতো, সেনাবাহিনীকে মাঠে আছে মানে আপনি ধরে নিচ্ছেন যে সেনাবাহিনী যদি তাদের উপস্থিতি চাক আরো সক্রিয় রাখতো, তাহলে যে আন্দোলনকারী তারা নিজের থেকে সরে যেত। কিন্তু আমি বলবো যে ঘটনাবলী যেভাবে অগস্ট পর্যন্ত গেল, তারপর কিন্তু পাবলিকের সরে যাওয়ার আর কোনো কারণ ছিল বলে আমার মনে হয় না, কারণ অনেক লোক অলরেডি মারা গেছে, কিন্তু শত শত লোক অলরেডি মারা গেছে, তারপরে কিন্তু পাবলিক কিন্তু সরছে না রাস্তা থেকে। সো সেনাবাহিনী দেখলেই যে ভয় তারা সরে যাবে, বা সেনাবাহিনীর মধ্যে একটা সক্রিয়তার ভাব দেখলে যে তারা সরে যাবে, বা আর্মি হেডকোয়ার্টার থেকে যদি তাদের নেতাদের একটা মেসেজ দেওয়া হতো যে তোমরা যদি সরে না যাও আমরা কিন্তু গুলি করব, তাহলে যে পাবলিক সরে যেত, আমার মনে হয় ওটা একটা বড় গ্যাম্বল হতো। এবং এই গ্যাম্বলটা যদি আপনার কাছে কি মনে হয়? আমার কাছে উল্টা মনে হয়। আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী এখানে প্রথমে ডেপ্লয় করে তারপরে সরানোই হয়েছে সিগন্যাল দেওয়ার জন্য আমরা চলে গেলাম তোরা মা। তো কেন হয় আপনি রিসেন্টলি দেখবেন, যেটাকে আবার ওই যে সেনাবাহিনী থেকে প্রতিবাদও দেওয়া হয়েছে, একটা গোপন কাগজ বেরিয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে পুলিশের সাথে কোথায় কোথায় গত কত বছর ধরে উত্তেজনা হয়েছে সেনাবাহিনীর, এইটা কিন্তু সেনাবাহিনী হিসাবে রেখেছে। অনেকটা হচ্ছে যে জামাত শিবিরের সাথী এবং কর্মী হইলে খাতার মধ্যে লিখে রাখে কবে আমি ক্লাস 8 এ গালি দিয়েছিলাম, ও পারলে এখন কুবাবে, কারণ জামাতের খাতায় লেখা আছে ক্লাস 8 এ থাকতে আমার ও মুখে বোকা দিয়েছিল। এইভাবে এই রেকর্ড গুলো রাখা আছে। এইগুলো হচ্ছে খুব ইন্টারেস্টিং সিগন্যাল দেওয়া। মানে হচ্ছে কি, ধরেন 32 নম্বরে কি হতো, যে বাইরে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, লোকজনের একটা জোশ একটা সময় কমে যায়। সাবির ভাইয়ের সাথে আমি এখানে দ্বিমত করছি, যেটা হচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার আগ পর্যন্ত যে ঘটনা, সেটা ডিফারেন্ট। আমরা সেই রাস্তায় মারামারি করার অভিজ্ঞতা আমাদের আছে, দেখার অভিজ্ঞতা আমাদের আছে। তখন হচ্ছে মরি বাঁচি যা হচ্ছে, যখন কারণ হচ্ছে আমার ভাইকে মারা হয়েছে, আমার অমুককে মারা হয়েছে, সেই ইমোশনটা আমি রেসপেক্ট করি। আপনি যখন একটা বিজয় চলে আসে, তখন একজনের টায়ার্ডনেস আছে, শরীর ছেড়ে দেয়, একটা মানে কান্না আসে, ক্লান্তি আসে, তখন মনে হয় হ্যাঁ পুলিশ মারবো। কিন্তু ওই সময় যদি সেনাবাহিনী, বেশ কিছু জায়গায় আমি ক্লিপ দেখেছি যেখানে সেনাবাহিনী বাড্ডায় সেভ করেছেন, বা দু এক জায়গায় আমি দেখেছি ওনারা কিন্তু সেভ করেছেন। আমি একজন অফিসার, আমি ক্লিপটা কোথায় আছে এখন আর বলতে পারবো না, গত বছর দেখেছি, উনি অনেক বুঝিয়ে বলছেন আপনারা চলে যান আর করেন না, কিন্তু শেষ পর্যন্ত যদি আপনারা থানায় ঢোকেন আমার দেহের উপর দিয়ে ঢুকতে হবে, কারণ হচ্ছে আমার দায়িত্ব এদেরকে সেভ করা। কিছু কিছু জায়গায় ইন্ডিভিজুয়াল অফিসাররা বোল্ড লিডারশিপ দেখিয়েছেন, বাট আমার কাছে মনে হয় আলটিমেটলি সেনাবাহিনী আসলে খুব একটা গা লাগায় দেয়, কে মনে না মনে। এর চেয়ে দুর্বল সেনা লিডারশিপ আমি আমার জীবদ্দশা বাংলাদেশে দেখিনি। এটা আমার হচ্ছে মানে যখন ওয়াকার বলছিলেন যে আমি দায়িত্ব নিলাম, তারপরে উনি দায়িত্ব নিয়েছেন, এইটা অনেকটা আপনাদের মনে আছে দিল্লিতে 3 দিন ধরে খুনোখুনি হচ্ছিল ওই সময়, তাই না, মুঘল আমলে, যে তলোয়ার যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ হামলা হবে। সো আমার কাছে এই ধরনের একটা কাহিনী মনে হয়েছে। যাই হোক, এগুলো আসলে ইতিহাস আগামীতে বিবেচনা করবে, টু আর্লি টু কমেন্ট। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সেনাবাহিনীও চেয়েছে একটু, কারণও আছে, এটা টেকনিক্যাল কারণটা আমি বলি। যেমন ধরুন
আওয়ামী লীগের আপনি যতই ধরেন আমরা খুবই অপছন্দ করি, কিন্তু আওয়ামী লীগ 30% লোক ঘুরাফেরা করে, মানে ইটস এ বেস লাইন 20-30% লোক তার আছে। এর মানে কি প্রত্যেকটা জায়গায় তার ওই লেভেলের লোক আছে। তো এদেরকে মরালি যদি আপনি ডাউন না করতে পারেন তাহলে কিন্তু হবে না। কারণ আমরা ওই সময় যদি আপনি 75 সালে দেখেন, 75 সালে কিন্তু কন্টিনিউয়াস পাওয়ার স্ট্রাগল হচ্ছিল, তাই না? একবার কু হচ্ছে, পাল্টা কু হচ্ছে, ইভেন জিয়াউর রহমান মারা যাওয়া পর্যন্ত অনেকগুলা কু পাল্টা কু কিন্তু ওই সময় হচ্ছিল। এই জায়গায় মরালি ডাউন করার জন্য ভিজিবল কিছু জিনিস দরকার ছিল, গণভবনে হামলার দরকার ছিল, যদি সম্ভবত কিছু আওয়ামী লীগের বড় বড় নেতাকে ধরে ঝুলাই দেওয়ার দরকার ছিল, মানে ওই টেনশন, ওই স্ট্রেস, ওই প্ল্যানটা ছিল তাদের। সামহাও এটা করতে পারে না, কিন্তু ওই সিগন্যাল থেকে আমার কাছে মনে হয়েছে যে পুলিশ হত্যায় যথাযথ পদক্ষেপ সেনাবাহিনী নেয় নাই। এটা আমার ব্যক্তি পর্যবেক্ষণ। আরেকটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, যে সেনাবাহিনী যে কত 600 জনের উপরে যে তাদের ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, এরকম একটা তালিকা যে প্রকাশ করেছিল, ওখানে কিন্তু বেশিরভাগই পুলিশ সদস্য। তো তারা কিভাবে করে ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিল সেটি কিন্তু তারা ব্যাখ্যা করেনি। আপনি দেখবেন ম্যাক্সিমাম সৈনিক দুটো লেভেল ছিল, একটা ছিল কিছু পুলিশ অফিসার, ওনারা পুলিশ হেডকোয়ার্টার থেকে আমি যতটুকু জানি সম্ভবত আইজিপি সহ হেলিকপ্টারে তারা হেলিকপ্টারে সরাসরি এখানে ল্যান্ড করেছেন। আর বেশিরভাগ বিভিন্ন থানার সৈনিক, এরা কেউ কেউ ওই সেনাবাহিনীর প্রোটেকশনে বেরিয়ে এসেছে, কেউ নিজের মতো করে, কারণ সকলেরই ইউনিফর্ম পরা ছিল, রিস্ক ছিল তারা তাদের মধ্যে। এবং 600-র মধ্যে 500-র কাছাকাছি তো আমি দেখলাম যে পুলিশের সাধারণ কনস্টেবল লেভেলের লোক রয়েছে। আপনি দেখেন মাত্র কদিন আগে বিবিসি একটি রিপোর্ট করেছে, আপনার বানিয়াচংয়ে একজন পুলিশ সদস্যকে জনতা দাবি করেছে যে তাদেরকে, আন্দোলনকারীরা দাবি করেছে তাদেরকে তাদের হাতে তুলে দিতে হবে। শেষ পর্যন্ত তার একটা পুলিশ সদস্যের নাম করেছে এবং তাকে তাদের হাতে সেনাবাহিনী তুলে দিয়েছে। ক্যান ইউ বিলিভ ইট? এই যে কি নাম, সন্তোষ, রাইট, তাকে তো খুন করা হয় পরে। হ্যাঁ, মানুষ পিটিয়ে তাকে মেরে ফেলে এবং সেনাবাহিনী তাদের এদের কাছে সেনাবাহিনী তুলে দেয়। এখন সেনাবাহিনী বিভিন্ন জায়গায় এরকম কম্প্রোমাইজ করেছে। এখন কম্প্রোমাইজটা না করলে, এখন কিভাবে কম্প্রোমাইজটা করেছে দেখেন, গোপালগঞ্জে তারা গুলি করে লোক মেরেছে 5 জন স্থানীয়। কিসের জন্য? তারা বলছে যে এনসিপি নেতাদের জীবন হুমকির মুখে ছিল, এবং সেটা বলছে যে তারা এনসিপির নেতাদের জীবন রক্ষার জন্য গুলি করেনি, যে কেউ হলেও তারা গুলি করত। কিন্তু আসল ঘটনা তো তা না। তারা তো বিভিন্ন অনেক জায়গায় তো তারা গুলি করেনি। আপনি যেই উদাহরণটা দিলেন, আমি যদি আরো খুব সুনির্দিষ্ট করে বলি যে সন্তোষ একজন হিন্দু পুলিশ সদস্য, এবং ওইখান থেকে মাইকে সন্তোষের নামই বলা হয়েছে, ওখানে আর কোনো হিন্দু পুলিশ সদস্য ছিল না, রাইট? তো এটি খুবই সিগনিফিক্যান্ট। সেখানে সেনাবাহিনী এখানে যখন ঘোষণা করা হয় এই ডক্টর ইউনূসের জুলাই ঘোষণাপত্রে, যখন পুলিশ বাহিনীকে বাইরে রাখা হয়, দায় মুক্তির বাইরে, কিন্তু সেনাবাহিনীকে মানে দায় মুক্তি দেওয়া এবং বলা হয় চূড়ান্ত পর্বে এসে তারা এখানে সমর্থন করেছিল, তখন এই পুলিশ হত্যার দায় কিন্তু সেনাবাহিনীর কাঁধে পড়ে। এটা কি অ্যাভয়েড করা যাবে? এখন সেটা ডিপেন্ড করবে যে যারা তদন্ত করবে, কেউ যদি ওই পজিশনে আসে তদন্ত করার জন্য, এবং তারা কেউ যদি সিদ্ধান্ত নেয় তদন্ত করবে, তাহলে তদন্তে তারা কি পাবে সেটা হলো কথা। মানে বিবিসি ডকুমেন্টারিতেও আমরা দেখলাম যে সেনা সদস্যরা চলে গেল এবং পুলিশ এক্সপোজড হয়ে গেল। পরে তারা ওই থানার পুলিশ কিন্তু আবার গিয়ে ওই সেনা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। সেটাও আবার বিবিসি ডকুমেন্টারিতে বলছে যে তারা ওখানে একটা আশ্রয় নেয়, কিন্তু 6 জন রয়ে যায়। সো অন্যান্য জায়গায় কবে এই যে 44 জনের কথা বলছে পুলিশ সদর দপ্তর, এই 44 জনই কি ফাইনাল নাম্বার, না এর বাইরেও আরো অনেকে নিহত হয়েছিলেন? উই ডোন্ট নো। এবং যে অনেকে বলে হাজার, কিন্তু তাদেরই বা কি প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। সো এগুলা কেউ তদন্ত করবে, কি সার্কামস্ট্যান্সেস, কবে এরা নিহত হয়েছিলেন। এই যে আন্দোলনের শুরুতে একটা ঘটনা ছিল উত্তরায়, বোধহয় 2 জন পুলিশকে মেরে ব্রিজ থেকে টাঙিয়ে দেওয়া হয়েছিল 19 জুলাই। অনেক আগে। এটা হচ্ছে সেনাবাহিনী মোতায়েন করার আগে। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে 19 তারিখের পরে। সো ওইখানে কিন্তু পুলিশ হত্যাকাণ্ড কিন্তু তখন থেকেই শুরু হয়ে গেছে। সো প্রতিটা কেস যদি তদন্ত করে, তাহলেই তারা বুঝতে পারবে যে তাদেরকে কি সার্কামস্ট্যান্সেসে হত্যা করা হয়েছিল। এবং এখানে ছাত্র জনতার
আদৌ কোনো আত্মরক্ষার ব্যাপার ছিল কিনা। যদি আত্মরক্ষার ব্যাপার থাকে তাহলে এক জিনিস, কিন্তু কেউ যদি থানা আক্রমণ করে সেই থানার ভিতরে পাওয়া পুলিশকে পিটিয়ে হত্যা করে তা সেটা তার আত্মরক্ষা হয় না, আপনি ওখানে গেছেনই হত্যার উদ্দেশ্যে। সো এটা ডিপেন্ড করবে যে তদন্ত কে করে, তদন্তে কি বেরিয়ে আসে, তারপরে যদি কেউ তদন্ত করে। আমার তো মনে হচ্ছে না যে আগামী 5 বছর এরকম কোনো তদন্ত হবে, আমার সেটা মনে হয় আনলেস যদি কেউ কোনো হিউম্যান রাইটস অর্গানাইজেশন যদি কোনো নিহত পুলিশ ফ্যামিলির পক্ষে কোনো মামলা দায়েরের চেষ্টা করে, মামলা যদি না হয়, তারপরে যদি তারা আন্তর্জাতিক আদালতে শরাপন্ন হয়, সেটা আমাদের বিপদ হতে পারে। আরিফের থেকে আপনার কি মনে কেউ তদন্ত করবে? মানে সাবির ভাই বলতেছেন 5 বছরের হবে কিনা, তার মানে ডক্টর ইউনূস সরকার 5 বছর হবে না, 50 বছর হবে। বলি 71 সালে রাজাকারি করছিল, তাদেরকে ঝুলানো শুরু করছে 2013 সালে, ঠিক আছে? কত বছর পরে ডাজন্ট ম্যাটার। ইতিহাস শুনেন, আমার আপনার বয়স দিয়ে তো ইতিহাস হয় না। মানে আমার বয়স বেড়ে গেল বলে যে বাংলাদেশের ইতিহাস শেষ হয়ে যাবে, বিশ্বের ইতিহাস শেষ হয়ে যাবে, আমার জন্য কিছু আটকে থাকে না। তো এইগুলো তো হবে। মনে করেন যে 15ই আগস্ট 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তাই না? তারপরে আপনি চিন্তা করেন, পুরো বংশ নাই, আওয়ামী লীগই নাই, কিছুই নাই, দল নাই, 2 মহিলা আছে, মেয়ে, 2জনই হচ্ছে গৃহিণী, বিদেশে থাকে, ওই জার্মানি থেকে ইন্ডিয়াকে পালায় বসেছে। কে চিন্তা করছে বিচার হবে? ভাই ওই বিচার হয়েছে, এবং দেখেন সেই বিচার 96-এ এসেও আওয়ামী লীগ করতে পারতেছে না, বিভিন্ন টেকনিক্যাল ঝামেলা, আবার ফিরত এসে তাদেরকে করতে হচ্ছে, বুঝছে না? তো আপনি এই রাজাকারদের বিচার, ঠিক আছে, আরে বাইরে তেজ, এদের মনে আছে আপনাদের? তো হইছে না? তো এটা হবে, এটা নিয়ে কোনো ধরনের মনে সন্দেহ রাখবেন না। আজকেও টিএসসি তারা মানে আজকে আমার মনে হচ্ছিল যে ওই টিএসসি তে আপনার যে চিত্র প্রদর্শনী হচ্ছিল, সেখানে সবগুলো যুদ্ধ অপরাধীদের ছবি দিয়ে তারা একটা প্রদর্শনী করেছে, যেটিকে কাউন্টার রেভলিউশন কিনা, মানে জুলাইয়ে 71-এর কাউন্টার রেভলিউশন হলো কিনা। সাবির মুস্তাফা, জুলাইয়ে যেটা হয়েছে, আমি বলবো না যে এটা 71-এর কাউন্টার রেভলিউশন হয়েছে, আমি বলবো যে 71-এর কাউন্টার রেভলিউশনারি একটা ফোর্স ভেরি মাচ এটার মধ্যে যুক্ত ছিল। আমার মনে আছে 5ই আগস্ট আমি আমার একজন আত্মীয়কে বলছিলাম যে ভিডিও দেখে, আমি তখন ওয়াশিংটনে ভয়েস অফ আমেরিকায় কাজ করছিলাম, যে আজকে মানে ভিডিও দেখে যা বুঝলাম, যেই ফোর্স বাংলাদেশের রাজপথে আনলিস্ট হয়ে গেল, সেই ফোর্স এখন কোথায় গিয়ে ঠেকবে সেটা হলো প্রশ্ন। কারণ প্রাথমিকভাবে তারা যেটা করলো, ঢাকা শহরে যত মূর্তি ভাঙলো, হ্যাঁ, সেটা হচ্ছে তাদের একটা মানে কি বলবো, তাদের আত্মপরিচয় বহিঃপ্রকাশে তারা একটা ইসলামিক দেশে কোনো মানব মূর্তি গ্রহণ করবে না। সেই জন্য যদিও মানে আবরণটা ছিল যে এটা শেখ মুজিব, শেখ হাসিনা এদের বিরুদ্ধে, কিন্তু আসলে তারা যেই মানব মূর্তি পেয়েছে সেটাই ভেঙেছে। তো সেই ফোর্সটা আছে, সেই ফোর্সটা খুবই স্ট্রং, এবং আপনি আজকে মঞ্চেও দেখেছেন যে সেই ফোর্সটা আছে। এবং আপনি দেখেন এখানে কিন্তু এই জুলাই ইশতেহারে স্বাধীনতা সংগ্রামের কথা বলা আছে, আর সব অনেক কিছু বলা আছে, কিন্তু 71-এর গণহত্যা, যে বুদ্ধিজীবী গণহত্যা বা তাদের এই গণহত্যার দায় যে জামাত ইসলামী নেতাদের বিচার, এইগুলো কিন্তু কোনো উল্লেখ পায়নি। কারণ পাবে কেন? কারণ তারা তো এখন এই শক্তির অংশ, তারা ক্ষমতার আশেপাশে, ক্ষমতার বলে অথবা ক্ষমতার কেন্দ্রস্থলে তারা আছে। তো আমি বলবো না যে এটা একেবারেই কাউন্টার রেভলিউশন, বাট এই জুলাই গণঅভ্যুত্থানে 71-এর মানে প্রো পাকিস্তানি ফোর্স ডেফিনেটলি খুব একটা বড় ভূমিকা পালন করেছে এখানে, তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। আপনি বলছেন যে এক অংশ, আরিফ জেবতিকা, আপনার কি মনে হয় এক অংশ আজকে যখন এই যে কি কাইয়ুম কি সাদিক কাইয়ুম, হ্যাঁ, সে বলছে তাদের পরিকল্পনায় পুরো আন্দোলন সংগঠিত হয়েছে, হ্যাঁ, আজকে তারা যুদ্ধ অপরাধীদের জাতীয় বীর হিসেবে চিহ্নিত করে তাদের চিত্র প্রদর্শনী করছে, কিভাবে করে বলে যে এটা আংশিক? তো আমি তো দেখি পুরোটাই। আরিফ জেবতিক, কি আংশিক? সরি আমি মিস করেছি, কি আংশিক? 71-এর কাউন্টার রেভলিউশন কিনা এটি সাবির মুস্তাফা বলছেন যে এটি আংশিক। আপনার বিবেচনা কি আংশিক নাকি পুরোটাই? এটা আংশিকও না, এটা আসলে 71-এর কোন কাউন্টার রেভলিউশন না, মানে কেউ আমাকে বোকা বানিয়েছে, মাস পিপলকে বোকা বানিয়েছে, এটা ইতিহাসে অনেকবারই ঘটেছে। এই জন্য এটাকে তো বলা যায় না, মানে ওরা ছাত্রলীগের ভিতরে ছিল, লুঙ্গি, মানে এটা একটা সংগঠনের ভাই, মানে এত কি বলা যায়, করুণা লাগে এদের জন্য যে একটা লোক সারা জীবন একটা সংগঠন করে তার নাম বলতে পারে না, সে ফেসবুকে আসে নিজের নামে একটা নিক খুলতে পারে না, মানে
আমরা তো নিজের দিক দিয়ে একজন বলতে পারি, একটা কিছু নিজের নাম দিয়ে বলতে পারি, কি করুন অবস্থা। সুতরাং এটা কেন কাউন্টার রেগুলেশন না? বা আপনি বাংলাদেশের যত মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করেছে, স্পেসিফিক জামাত শিবির ছাড়া, কাউকে জিজ্ঞেস করেন, কারো মনে কখনোই এটা ছিল না, আমি কাউকে পাই নাই যারা বলেছে যে না আমরা শেখ হাসিনাকে হঠাৎ এসেছি বিকজ মুক্তিযুদ্ধের দিকে হঠাৎ এসেছি। তারা বিভ্রান্ত হয়েছে, তাদেরকে মিসকমিউনিকেশন করা হচ্ছে, তাদেরকে করা হচ্ছে, এবং উভয় পক্ষ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এটাকে প্রপারলি হ্যান্ডেল করতে পারে নাই, ইনফরমেশন দিতে পারে নাই, রুড আচরণ করেছে, মানে এটা একদমই একটা আলাদা আলোচনা। কিন্তু সাধারণ মানুষ যারা আন্দোলনে গেছে, আমি কখনোই মনে করি না যে এটা মুক্তিযুদ্ধ বা ৭১-এর বিরুদ্ধে জেনে শুনে গিয়েছে। যদি তাই হতো তাহলে কিন্তু এতদিনে জামাত এটা বিশাল কিছু হয়ে যেত, জামাত বিশাল কিছু হতে পারে। আজকে তাদের নেতাদের ছবি নামিয়ে ব্রেনে ফেলা হয়েছে। এটা এই ইতিহাসও তো থাকবে, এগুলো তো ইতিহাস থাকবে। কিন্তু আপনি কি দেখছেন যে আজকে শিবিরের লোকেরা বলেছে যে এই আন্দোলন যেটি হয়েছে এটি শাহবাগ পরাজিত হয়েছে, যারা শাহবাগী তারা পরাজিত হয়েছে এই আন্দোলনে। তারা কিন্তু আওয়ামী লীগের কথাও বলছে না। জামাত শিবির কি বলে না বলে এটা নিয়ে আমার কোন ধরনের খুব একটা গুরুত্ব দেয় না। মানে এগুলো হচ্ছে পোকামাকড়ের মতো গত দশকের পর দশক এই দেশের রাজনীতির মধ্যে টিকে আছে, বুঝছেন? ওরা কি বলে না বলে কিছু একটা বলে। শাহবাগ পরাজিত হয়েছে, শাহবাগ তো তোমার বাপদেরকে যখন জুলাই বেলাইছে তখনই তো বিজয়ী হয়ে বাড়ি চলে গেছে। তুমি এখন শাহবাগ কোথায় পাইলা পরাজিত হচ্ছে আমি বুঝলাম না। তো এইগুলো হচ্ছে মনের একটা সান্ত্বনা, মানে কিছু একটা পাইছি কি করবো এটা কইলাম। মানে এখন আমি ধরেন বললাম যে আমি তো শেখ হাসিনারে ফালাই দিচ্ছি, কেমনে ফালাই দিচ্ছ? 1990 সালে তো আমি শেখ হাসিনার বিরুদ্ধে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম বা কিছু একটা করছিলাম, তাই না? অনেক লোক কিন্তু এটা ওইভাবে ভাবে যে আমি লেখালেখি করে, আমি মাঝে মাঝে পাই আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে লড়ছিলাম তখন অমুক তমুক খুব দোষর ছিল। তো আমিও ফেসবুকে গেলাম, কিভাবে লড়ছিল সে তার একটা লেখা, মানে ওইটাও সে হয়তো 3 বছর আগে লিখেছিল, ছোট একটা পোস্ট, ওইটা শেয়ার দিয়ে বলছে আমরা যখন শেখ হাসিনা লড়ছিলাম। ওটা তো 4টা লাইক, মনে করেন আর 2টা রিয়াক্ট সামথিং, মানে 6 জন লোক এটা দেখছে, কিন্তু ও মনে করতেছে ও কিছু করছে। জামাতে এরকম, ওরা মনে করতেছে যে ওরা কিছু একটা করছে। তোরা যদি এত কিছু করে থাকো, আসো না আগামী নির্বাচনে, দেখি না ইলেকশনটা হোক, যদি একটা মিনিমাম ফেয়ার ইলেকশন হয় হোক, দেখি তুমি কয়টা ভোট পাও, তারপরে এইসব আলাপে এসো। ওই শুনেন, ছাত্রলীগের লুঙ্গির তলে থাইকা ওই ছাত্রলীগের সভাপতির জুতাটাই না, আর ওই ছাত্রলীগের মাস্তানদের লগে থাইকা মাস্তানি কইরা তুমি কি অ্যাচিভ করলা? তো ওইটা দিয়া যদি মনে করো তুমি বিশাল কিছু হয়েছো, তো বিশাল কিছু হয়েছো। মানে তোমাদেরকে দিয়েও তো আমরা শাহবাগের মিছিল করাইছি, তাইলে মানে ছাত্রলীগ মিছিলে ছিল, তাই না? তো ওই ছাত্রলীগের যদি ওইখানে 10,000 ছেলে পেলে এসে থাকে, তোর মধ্যে তো মিনিমাম 1,000 তোমরা এসে করছো না? তো তোমাদেরকে দিয়ে তো তোমাদের বাপের ফাঁসি চাওয়াইছে ভাই। এইগুলা তো এখন তুমি কি জিতবা? তোমার তো কেস ডান। মানে আজহারের মুক্তি দিতে পারছো, আজহারের ভাগ্য ভালো, এর বাইরে কি করতে পারছো? এগুলো হচ্ছে মনে শান্তটা, মানে নিজের দল কর্মীকে একটু বুস্ট আপ করতে হয়, তাদেরও তো রাজনীতি করে করতে হয় ভাই। তো এটাকে গুরুত্ব দেওয়ার কিছু। একটা প্রশ্ন, আপনি বলছেন যে শিবির আজকে টিএসসি তে এই তাদের নেতাদের ইয়ে করছে, কিন্তু আমি যতদূর জানি এই প্রদর্শনটা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিবির না, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একজন সেগুলো নামিয়ে ফেলছেন। না না না, শিবির করেছে। এটা সাংগঠনিক ভাবে শিবিরের উদ্যোগ, মানে বিশ্ববিদ্যালয়ের পারমিশন নিয়ে তারা করেছে। কিন্তু এজ ইট ইজ, তারা যেহেতু এটা গোপন সংগঠন, গোপন কাহিনী করে, তারা খুব সম্ভবত বিশ্ববিদ্যালয়কে বলেছে যে জুলাইয়ের প্রদর্শনী করতে যাচ্ছে, কিন্তু জুলাইয়ের সাথে এই রাজাকারদের কোন ধরনের সম্পর্ক আমি খুঁজে পাইলাম না। সাবির ভাই, আমার মনে আছে আপনি 2013 সালে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, তখন শাহবাগ আন্দোলন নিয়ে কথা হয়েছিল। তখন আপনি ঢাকা অফিসে, বিবিসি বাংলা ঢাকা অফিসে বসতেন। আপনি বলছিলেন এরপরে 10 বছর পরে আবার আরেকটা জাগরণ হবে, ঠিক উল্টা রিভার্স ঘটনা ঘটবে আর কি। সেটাই আমরা এখন দেখতে পেলাম। মানে কেন আপনি এরকম একটা, আমার অনেক প্রায়শই আপনার এই কথাটা আমার মনে আসে যে আপনি কোন প্রেক্ষাপটে এই জিনিসটা বলেছিলেন, এবং বর্তমানে যেই অ্যাকশন গুলো আমরা দেখছি, যেই ঢেউ আমরা দেখছি, এইটার উল্টা ঢেউটা আসবে কবে? আপনি আমাকে প্রেডিক্ট করতে বলছেন, কিন্তু প্রেডিকশন হচ্ছে একটা খুবই খারাপ জিনিস। আপনি 2013 সালে যেমনটি করেছিলেন, 2013 সালে আমার 1-to-1 কথা হয়েছিল। আচ্ছা, আমার 1-to-1 কথার মানে খুব ডিটেল মনে নেই, কিন্তু 2013 সালে আমার যেটা মনে হয়েছিল
যে বাংলাদেশে সবসময় একটা আন্দোলন হয়েছে যে যুদ্ধাপরাধীদের বিচার চাই, যেটা জাহান ইমাম থেকে শুরু করে তারও আগে থেকে শুরু করে, কারণ জাহান ইমাম তো 90 সালে, তারও আগে 80 দশক থেকে এটা হয়ে আসছিল। কিন্তু শাহবাগে হঠাৎ এটা হয়ে গেল যে কাদের মোল্লার ফাঁসি চাই। এবং এইটা আমাকে ব্যক্তিগতভাবে, আমি ফাঁসির পক্ষপাতী লোক না, আমি মনে করি যে ফাঁসি অ্যাজ এ পানিশমেন্ট শুড বি অ্যাবলিশড ফর অল ক্রাইমস। এটা হতে পারে আমি দীর্ঘদিন পশ্চিমা দেশে থাকি বলে একটা মূল্যবোধের একটা পরিবর্তন এসেছে, এটা হতে পারে, আমি জানি না। এবং অনেকে ধারণা করেছেন যে ডক্টর ইউনূস তিনি ওই পশ্চিমা বিশ্বের যে উদারপন্থী রাজনীতিবিদদের এত ঘনিষ্ঠ বন্ধু, তিনিও এই ধরনের একটা উদারপন্থী চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশে ক্ষমতা ধরবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে এই শাহবাগের আন্দোলনটা এটা ছিল একটা ওয়ার্নিং টু আওয়ামী লীগ। আমার কাছে মনে হয়েছিল যে তারা মনে করেছিল যে কাদের মোল্লার যে রায় হলো, যে যাবজ্জীবন কারাদণ্ড, অনেকেই মনে করেছিল যে এখানে আমি একটা আঁতাতের গন্ধ পাচ্ছি, যে আওয়ামী লীগ জামাতের সাথে একটা আঁতাত করতে যাচ্ছে। ঠিক তারা আগেও এটা করেছিল। তো আওয়ামী লীগকে মানুষ কিন্তু সেইভাবে ট্রাস্ট করে না, তারা মনে করেছিল যে আওয়ামী লীগ এটা করছে, সেজন্য শাহবাগে এত বড় একটা প্রতিবাদ হলো। কিন্তু তখন আমার মনে হচ্ছিল যে শাহবাগের প্রতিবাদটা এক বলয়ের যুব সমাজ এটা করছে, কিন্তু বাংলাদেশে যুব সমাজ আরেকটা বলয় আছে, সেটা আমরা দেখতে পেলাম মতিঝিলের দিকে। আপনার ইসলামী ছাত্র শিবির র্যালি করলো, পরবর্তীতে হেফাজত হুট করে তারা ডিসাইড করলো যে তারা শাহবাগকে চ্যালেঞ্জ করবে। শাহবাগকে চ্যালেঞ্জ করতে গিয়ে তারা এপ্রিলে একটা বড় জমায়েত করলো, তারপরে মে মাসে এসে আর একটা ঢাকা অবরোধ করলো। ঢাকা অবরোধের স্বাদটা তাদের এতই ভালো লাগলো যে ভাবলো যে এবার ঢাকা শহরে ঢুকে পড়ে আমি সরকারকেই ফেলা দিই, করতে গিয়ে একটা গাঞ্জাম বেঁধে গেল। তো ওইসব থেকে আমার একটা মনে হচ্ছিল যে এই যেহেতু বাংলাদেশে বিপরীত শক্তি বিদ্যমান, বিপরীত শক্তি একটা আছে এবং তারা হয়তো সুপ্ত, কিন্তু এই শাহবাগ তাদেরকে এই সুপ্ত অবস্থা থেকে জাগিয়ে তুলবে, এবং জাগিয়ে তুললে তারা এক সময় না এক সময় তারা তাদের শক্তির বহিঃপ্রকাশ ঘটবে। তো সেই জন্য আমি এই কথাটা বলেছিলাম যে হয়তো 10 বছর পরে আমরা দেখবো একটা উল্টা জাগরণ। এবং এখন সেটা হয়েছে কিনা আমি বলবো না যে 2024 সালে যেটা হলো সেটার সাথে শাহবাগের কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্ক নাই। 2024 সালে যেটা হলো সেটা পুরোপুরি আমি বলবো যে 2014 সালের পর থেকে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে একটা যে মনোভাব, যে ক্ষোভ তৈরি হলো, সেটারই একটা আউটবার্স্ট আমরা দেখতে পেলাম জুলাই মাসে, অগস্ট মাসে এসে। এটার সাথে শাহবাগকে আমি মিলাচ্ছি না, ওই 2013 সাথে মিলাচ্ছি না। সো আমি বলবো না যে আমার প্রেডিকশন ঠিক হয়েছে, বিকজ ইটস নট বিকজ অফ দ্যাট। আর পাল্টা আসবে কিনা এখন সব ডিপেন্ড করে যে এই যে এখন প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি এই প্রক্রিয়া যে ইউনূস সাহেব যে প্রক্রিয়াটার নেতৃত্বে আছে সেটা কি প্রতিহিংসাটাকে সামনে নিয়ে যাবে নাকি না। যদি প্রতিহিংসা যদি সামনে থাকে তাহলে ডেফিনেটলি 10 বছরের মধ্যে একটা রিয়াকশন হবে, এবং সেটা আরো প্রতিহিংসা পরায়ণ একটা রিয়াকশন হবে। কিন্তু তিনি যদি প্রতিহিংসার পথ থেকে সরে এসে যদি ওই আমি তো কোনো সুযোগ দেখছি না, কারণ এই আজকের যে প্রোক্লামেশন সেখানেই আমি দেখলাম যে ফ্যাসিস্ট শব্দটা 15 বার ব্যবহার করা হয়েছে। এখন আপনি যদি উঠতে বসতে হাসিনা এবং আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেন, যেটার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আসলে কোনো ভিত্তি নেই তাদেরকে ফ্যাসিস্ট বলে। হ্যাঁ, তারা অনেক খারাপ করেছে, কিন্তু ফ্যাসিজম হচ্ছে একটা আদর্শ, এবং আওয়ামী লীগের আদর্শের সাথে ফ্যাসিজম আদর্শটা মিলে না। বাট যাই হোক, তারা ডিসাইড করেছেন যে তারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ডাকবেন না, আওয়ামী লীগেরা তাদেরকে ফ্যাসিস্ট ডাকছে। সো এই পথে যদি তারা আগান তাহলে একটা কাউন্টার, একটা রিয়াকশন, আজ হোক কাল হোক 5-10 বছর হোক, একটা ইনএভিটেবল, এটা হবেই। কিন্তু তারা যদি ইউজ না পারলেও যদি নির্বাচনের পর যদি বিএনপি ক্ষমতা আসে এটাকে যদি একটু সিভিলাইজ করতে পারে, ডিবেটটা, ডিসকাশনটা যদি পলিটিক্সটাকে যদি সিভিলাইজ করতে পারে, তাহলে হয়তো সেটা হবে না। আওয়ামী লীগ হয়তো রিটার্ন করবে থ্রু নর্মাল প্রসেস, নট অ্যাজ এ রিয়াকশন টু এনিথিং। আরিফ জেব থেকে আপনার কাছে কি মনে হয় একটা কাউন্টার, আমরা জানি একটা ওয়েভ আসে দশকে 1 দশক পর এক ধরনের একটা ওয়েভ আসে, সেরকম ওয়েভ, উল্টা ওয়েভ আসবে, কবে আসবে? উল্টা ওয়েভ তো এখানে কিছু না। আপনি এই 24-এর এটা তো অন্য কোনো সমস্যা। 24 হচ্ছে আওয়ামী লীগের ফেলিওরের একটা প্রতিক্রিয়া, তাই না? সো এখন যদি নেক্সট গভর্নমেন্ট যারাই আসবে, সেটা কে আসবে আমরা জানি না। আওয়ামী লীগ মনে করে এটি একটা পুরোটা ষড়যন্ত্র।
এটা আওয়ামী লীগের তার রাজনৈতিক ভাষ্য, সে তার মতো করে মনে করে। এবং আমি যে কারণে আওয়ামী লীগকে সবসময় আহ্বান করি যে এটা যদি ষড়যন্ত্র মনে করে এটাকে তাদেরকেই আসলে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে এটাকে পুরোটাই বোঝাতে হবে। হ্যাঁ, এখানের মধ্যে আমি যেভাবে দেখি যে আওয়ামী লীগের বিগ মিস্টেক আছে, বিগ মিস্টেক। কারণ এই মিস্টেক গুলা কি নর্মাল মিস্টেক নাকি ষড়যন্ত্রের কারণে তারা ওইটার মধ্যে পা দিচ্ছে, এইটা একটা দেখার বিষয়। কারণ আপনি দেখবেন এই যে এই লুঙ্গি তোলের যে এরকম ছাত্রলীগ থেকে ডজনে হালি হালি শিবির বেরোচ্ছে, হয়তো আওয়ামী লীগের ভিতরে এরকম হালি হালি জামাতের লোক আছে, সেটা হতে পারে। নাহলে কোনো কারণ ছাড়া আপনি দেখেন এই যে কোটার যে আন্দোলনটা প্রথম সূত্রপাত হলো, এটাকে এত মিসহ্যান্ডেলিং করার কোন কারণ ছিল? সো এটা কি কেউ মিসগাইড করেছে? এইটা আপনি দেখেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা আন্দোলনে ব্যস্ত, তাই না? খুবই একটা সাধারণ দাবি নিয়ে তাদের আন্দোলন, সেটাকে কিন্তু সাথে সাথে ডেকে করা যেতে পারত, সলভ করা হলো না। বিশ্ববিদ্যালয়ের টিচাররা তাহলে ক্লাস করছেন না, ধর্মঘট চলছে, সুতরাং ছাত্ররা বাইরে আছে। মানে অল দ্য স্টেপ গুলো আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যে এগুলা তারা মিস্টেক করেছেন, কারো না কারো দ্বারা প্রভাবিত হয়। তারপরে এতগুলো গুলি হয়েছে, এতগুলো মানুষ মারা গেছে, কারা মেরেছে, ওনারা যদি না মেরে থাকেন কারা মেরেছে, এই পুরো জিনিসটা সহ তাদেরকে ষড়যন্ত্রের ব্যাখ্যাটা আসলে আওয়ামী লীগকে তাদের মতো করতে হবে। কিন্তু এইটাকে আমি মনে করি না যে মানে এই যেমন এটা কিন্তু শাহবাগের, যেটা সাবির ভাই বলে, এটা শাহবাগের কোন বিপক্ষে না। হ্যাঁ, জামাত শিবির জিতেছে বা জামাত শিবির সরকারে চলে এসেছে, সেটা হচ্ছে ঘটনা না বুঝতে পারায় পাবলিক সেটা করে দিয়েছে, সেটা আমি সেভাবে দেখি। জামাত শিবির কিন্তু প্রক্লামেশন অফ NT 1971 ডিক্লেয়ার দিয়ে গত বছর নামে নাই যে আমরা মুক্তিযুদ্ধকে বুঝে পালানোর জন্য প্রকৃত মুক্তিযুদ্ধ করতে নামলাম, আপনারা আসেন, এটা তো করে নাই। জামাত যে এটার পিছনে আছে এটা আমরা তখন বলছি বলে গালাগালি খাইছি, কিন্তু এখন তো বোঝাই যাচ্ছে।